সিলেটে কলেজ ছাত্রী খাদিজা হত্যা চেষ্টা মামলার দায়ে বদরুলের যাবজ্জীবন কারাদণ্ড। উচ্চ আদালতেও একই সাজা বহাল থাকবে বলে আশাবাদ। মিরসরাইয়ের জঙ্গি আস্তানা থেকে উদ্ধার 29টি গ্রেনেডের মধ্যে নিষ্ক্রিয় করা হলো শক্তিশালী 3টি। কুমিল্লায় আটক জেএমবি সদস্য হাসানকে নিয়ে অভিযান, আটক 3। কুমিল্লা সিটি জুড়ে নির্বাচনের আমেজ। প্রার্থীদের দৌড়ঝাঁপের পাশাপাশি ভোটারদের হিসেব নিকেশও শুরু। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশাবাদ কমিশনের। রেলওয়ে পূর্বাঞ্চলের 68টি স্টেশনের মধ্যে 56টি দীর্ঘদিন ধরে বন্ধ। চলাচলের স্বাভাবিক গতি হারাচ্ছে ট্রেন, পাওয়া যাচ্ছে না ডাবল লাইনের সুফল। এবং নারী দিবস উপলক্ষে সারা দেশে র্যালি সমাবেশ। সমাজের রক্তচক্ষু উপেক্ষা করে অর্থনৈতিক মুক্তির মিছিলে এখন নারীরা। বাংলার সময়ের সঙ্গে আছে আমি ফাহমিদা মৌটুসী এবং আমি সাজিদ রাজু। সিলেটে কলেজ ছাত্রী খাদিজা হত্যা চেষ্টার দায়ে বদরুলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা এ আদেশ দেন। রায়ের পর সন্তোষ প্রকাশ করেছেন স্বজন এবং আইনজীবীরা। এদিকে আপিল করার কথা জানালেন আসামি পক্ষের আইনজীবী। ইকরামুল কবিরের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বুধবার সকাল 10টা সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশের প্রিজন ভ্যানে করে মহানগর দায়রা জজ আদালতে নিয়ে আসা হয় খাদিজাকে হত্যা চেষ্টার মূল আসামি বদরুলকে। এ সময় জনাকীর্ণ আদালত প্রাঙ্গণে ছিল না তিল ধারণের ঠাঁই। এরপর এজলাসে আসেন মামলার বিচারক আকবর হোসেন মৃধা। এ সময় তিনি 30 পৃষ্ঠার রায়ে খাদিজাকে কুপিয়ে হত্যা চেষ্টার মতো নৃশংস ঘটনায় আসামি বদরুলের সংশ্লিষ্টতা নিরঙ্কুশভাবে প্রমাণ হওয়ায় যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। ন্যায় বিচার পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন খাদিজা ও তার পরিবারের সদস্যরা। আমি সন্তুষ্ট আছি। আমি আল্লাহর কাছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং আদালতের কাছে আমি শুকরিয়া জানাই। ওর ফাঁসি হওয়া উচিত ছিল। অন্যরা পশুর ফাঁসি হওয়া যদি হতো তাহলে আমি অনেক সন্তুষ্ট থাকতাম। রায়ের প্রতি আমি সন্তুষ্ট এবং আইনজীবী যারা আমার পিছনে আসছিলেন সবার প্রতি আমি কৃতজ্ঞ জানাই। দ্রুততম সময়ে মামলার এ রায়ে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। রায়ে বদরুল আলমকে 326 ধারায় যাবজ্জীবন কারাদণ্ড এবং 5,000 টাকা জরিমানা অনাদায়ে আরো 2 মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। সুতরাং আমরা রাষ্ট্রপক্ষ এবং দেশবাসী সমগ্র জাতি আমরা খুশি হয়েছি। এত অল্প সময়ে দ্রুত বিচার হয়েছে এবং ন্যায় বিচার হয়েছে এবং এটা দৃষ্টান্ত হয়ে থাকবে। বদরুলের মতো অন্য কোনো বখাটে এই ধরনের খাদিজাকে আঘাত করার সাহস থেকে নিবৃত্ত থাকবে। এদিকে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানালেন বদরুলের আইনজীবী। আমি তো অবশ্যই এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব, কারণ এই রায়ে আমি সম্পূর্ণ অসন্তুষ্ট। এভিডেন্সের উপরে না যে বর্তমান পরিস্থিতির উপরে ব্যাখ্যা করে এই রায়টা দেওয়া হয়েছে। গত বছরের 3রা অক্টোবর সিলেট এমসি কলেজ ক্যাম্পাসে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বদরুল আলম ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে খাদিজাকে। এরপর উন্নত চিকিৎসার জন্য রাজধানীর স্কয়ার হাসপাতালে আনা হয় তাকে। মাত্র 5 ভাগ বেঁচে থাকার আশা নিয়ে চিকিৎসকরা তার মাথায় জটিল অস্ত্রোপচার করেন। দীর্ঘ 4 মাস চিকিৎসাধীন থাকার পর গত 24 ফেব্রুয়ারি সিলেটে নিজ বাড়িতে ফিরে যান খাদিজা। 26 ফেব্রুয়ারি সিলেটের মহানগর দায়রা জজ আদালতে প্রথম সাক্ষ্য দেন তিনি। এরপরই মামলার কার্যক্রম শেষ করে রায় দিলেন আদালত। সময় সংবাদ, সিলেট। এদিকে সিলেটের কলেজ ছাত্রী খাদিজা হত্যা চেষ্টা মামলায় বদরুলের যাবজ্জীবন কারাদণ্ড হওয়ায় সন্তোষ প্রকাশের পাশাপাশি আসামি যাতে কোনোভাবেই ক্ষমা না পায় সেটা নিশ্চিত করারও আহ্বান জানান মানবাধিকার কর্মীরা। এদিকে অপরাধ বিজ্ঞানীরা বলছেন বদরুলের সৃষ্টির উৎস সামাজিকভাবে মূলোৎপাটন করতেও ব্যবস্থা নিতে হবে। আমি সন্তুষ্ট এই কারণে যে তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে, কিন্তু আবার আমি শঙ্কিত এই কারণে যে কোনোভাবে যেন কোনো মার্সি বা কোনো কিছু কারণে যেন এই আসামি বের হয়ে না যায়। কারণ আমাদের দেশে যে ঘটনাটা ঘটে থাকে সেটা হচ্ছে যে আমরা নিম্ন কোর্ট থেকে হয়তো পেয়েছি বা হায়ার কোর্টে যাওয়ার পর্যন্ত হয়তো আমরা একটা কিছু পাবো, কিন্তু পরবর্তীতে বিভিন্ন মার্সির কারণে আমরা দেখেছি এই ধরনের আসামি বের হয়ে যায়। সেই সমাজ এবং দুর্বৃত্তায়িত রাজনীতি কিন্তু শাস্তি পায়নি। পাষণ্ড অপরাধী সে কেন হয়েছে তার পেছনে সমাজ এবং দুর্বৃত্তায়িত রাজনীতির যে দায় কিংবা যে প্রক্রিয়া সেটা কিন্তু এখনো বহাল আছে। সেটা যতদিন বহাল থাকবে ভবিষ্যতে আরো বদরুল এইভাবে
তৈরি হবে। খুবই দরকার ছিল যে সেই জায়গাটাকে যারা রাষ্ট্র এবং সমাজের সাথে সংশ্লিষ্ট তারা সম্মিলিতভাবে সেই জায়গাগুলোকে অ্যাড্রেস করা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মাত্র 50 গজ দূরত্বে স্থানীয় এক বিএনপি নেতার ভাড়া দেয়া বাসায় পাওয়া গেল জঙ্গি সংগঠন জেএমবির গোপন আস্তানা। চট্টগ্রামের মিরসরাইয়ের ওই বাসায় রাতভর আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে উদ্ধার করে 29টি গ্রেনেড সহ বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য। আটক করা হয়েছে 3 জনকে। বাসার মালিক পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক রিদওয়ানুল হকের বিরুদ্ধে নাশকতার সময় তাণ্ডব চালানোর অভিযোগ করেছেন মেয়র। আর ওই বিএনপি নেতার দাবি, কাপড়ের ব্যবসায়ী পরিচয়ে ভাড়া নিয়েছিল আটককৃতরা। মিরসরাই থেকে কমলদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঠিক 50 গজের মধ্যে বুধবার বিকেলে একে একে বিস্ফোরণ ঘটানো হয় জেএমবির গোপন আস্তানা থেকে উদ্ধার করা গ্রেনেড এবং বিস্ফোরকের। বোমা ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিষ্ক্রিয় করে এসব বোমা। মিরসরাই থানা থেকে মাত্র 200 গজ দূরত্বের মধ্যে এ জঙ্গি আস্তানার খবরে হতবাক স্থানীয়রা। কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি বিশেষ দল মঙ্গলবার রাত থেকেই চট্টগ্রামের লোহাগাড়া, পটিয়া এবং মিরসরাইয়ে যৌথ অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ে মিরসরাইয়ে রিদওয়ান মঞ্জিলের নিচতলায় পাওয়া যায় এ ঘাঁটি। উদ্ধার করা হয় 29টি গ্রেনেড, 40টি জেল বোমা সহ বিপুল পরিমাণ বিস্ফোরক। আটক করা হয় 3 জনকে। 29টা যে গ্রেনেড ছিল তার মধ্যে 3টি ছিল বেশ বড় আকারের গ্রেনেড। মূলত এই 3টি আমাদের জন্য বেশি কষ্টসাধ্য ছিল, যেটা আমাদের এক্সপার্ট যারা ছিল তাদের মতামতের ভিত্তিতে আমরা বুঝতে পেরেছি। বাকিগুলো আসলে আমাদের অত বড় রেঞ্জের ছিল না। কুমিল্লায় আটক জেএমবি সদস্যদের তথ্যের ভিত্তিতে বাসাটি ঘিরে রেখেছিল আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। মহাসড়কে বড় ধরনের নাশকতা সৃষ্টির জন্যই জঙ্গিরা এ আস্তানা গড়েছিল বলে জানিয়েছে র্যাব। এটাকে কেন হাইড আউট হিসাবে নিল, এটা আসলে একটা তদন্ত সাপেক্ষ ব্যাপার এবং এটা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী, র্যাব, পুলিশ উভয়ই আমরা অনেক এটাকে জোর দিয়ে তদন্ত করছি। এদিকে বাড়ির মালিক মিরসরাই পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক রিদওয়ানুল হকের বিরুদ্ধে নাশকতার সময় তাণ্ডব চালানোর অভিযোগ করেছেন মেয়র। তবে জঙ্গিদের বিষয়ে তিনি কিছুই জানতেন না বলে দাবি বিএনপি নেতার। সে বিগত দিনে আমরা দেখেছি প্রত্যেক মিছিল মিটিং এ সক্রিয় থাকে এবং যখন 5 জানুয়ারি যে যখন নাশকতা হয়েছে তখন উনি সক্রিয় ছিল। কাপড়ের ব্যবসায়ী বলছে, ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত কাপড়ের ব্যবসা করে, বিভিন্ন মার্কেটে তারা কাপড় দেয়, এই বলি আমার থেকে বাসা নিচ্ছে। জঙ্গি সন্দেহ হয়নি আপনাকে? কখন সন্দেহ? না, এরকম কখনো আমার সন্দেহ হয়নি। মঙ্গলবার দুপুরে কুমিল্লার চান্দিনায় চেকপোস্টে পুলিশের ওপর ককটেল হামলার ঘটনায় 2 জেএমবি সদস্যকে আটক করা হয়। পরে তাদের নিয়ে অভিযানে নামে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। সময় সংবাদ, মিরসরাই, চট্টগ্রাম। দেশের উন্নয়নের ধারাকে ব্যাহত এবং শান্তির ধর্ম ইসলামকে কলঙ্কিত করতেই একটি গোষ্ঠী জঙ্গি তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। জঙ্গিবাদ রুখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান মন্ত্রী। দুপুরে রাজশাহীর মাদ্রাসা মাঠে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। কিভাবে খাদ্যাভাবের দেশ আজকে খাদ্য বৃদ্ধির দেশ, কিভাবে বিদ্যুৎ ঘাটতির দেশ আজকে বিদ্যুতের স্বয়ংসম্পূর্ণ দেশ বাংলাদেশ, কিভাবে আমরা আমাদের সব কিছু নিয়ে এগিয়ে যাচ্ছি সেই উন্নয়নকে গতিরোধ করার জন্য, সেই ইসলাম যে ইসলাম সবসময় শান্তির কথা বলে, সেই ইসলামকে কলঙ্কিত করার জন্য আজকে এই বোমাবাজি, আজকে এই জঙ্গির উত্থান। আমরা মনে করি আপনাদের সহযোগিতা যদি পাই, অবশ্যই আমরা এই চ্যালেঞ্জ যেভাবে মোকাবেলা করে যাচ্ছি আমরা অবশ্যই কামিয়াবি হব। বাংলার সময় আরো থাকছে। গাজীপুরে মুফতি হান্নান সহ তার সহযোগীদের বহনকারী প্রিজন ভ্যানে হামলার ঘটনায় আরো একজন গ্রেপ্তার। 6 আসামির মধ্যে এখন পর্যন্ত আটক 2। আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের তত্ত্বাবধানে হলেও নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসনের সবগুলো বিভাগ সরাসরি নির্বাচন কমিশনের অধীনে থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে নোয়াখালীর কোম্পানিগঞ্জ সরকারি মুজিব কলেজে নবীনবরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। যে মিনিস্ট্রিগুলো নির্বাচনের জন্য দরকার, সরকারের যে বিভাগগুলো, এগুলো সবই নির্বাচন কমিশনের অধীনে থাকবে। এই সরকারের অধীনে নির্বাচন হবে না, নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে। এই সরকার নির্বাচনে
তত্ত্বাবধান করবে। ভোটের মাঠে একে অপরের প্রতিদ্বন্দ্বী লড়ছেন নৌকা আর ধানের শীষ প্রতীকে, তবু নেই একে অপরের প্রতি অভিযোগ। উভয় প্রার্থী আস্থা রাখছেন জনগণের উপর। নির্বাচনী মাঠে প্রার্থীদের এমন সহাবস্থান ইঙ্গিত দিচ্ছে সুষ্ঠু নির্বাচনের, এমনকি নতুন কমিশনের উপরও ভরসা রাখছে কুমিল্লাবাসী। সবকিছু মিলিয়ে কমিশনের আশাবাদ, প্রার্থীদের শান্তিপূর্ণ মনোভাব এবং সবার সহযোগিতায় 30 মার্চের নির্বাচন হবে সুষ্ঠু ও নিরপেক্ষ। প্রচার প্রচারণা শুরু না হলেও নির্বাচনী আবহাওয়া বইছে কুমিল্লা নগর জুড়ে। প্রার্থীরা ছক কষছেন প্রচার প্রচারণার। ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বী হলেও প্রধান দুই প্রার্থীর মধ্যে নেই একে অপরের প্রতি অভিযোগ, বরং নিজেদের প্রধান প্রতিপক্ষকে সমীহ করেই দেখছেন তারা। আর জয় পরাজয়ের হিসেব নিকেশ ভোটারদের উপরই ছেড়ে দিয়েছেন এই দুই প্রার্থী। 2005 থেকে 2016 পর্যন্ত লং টাইম, তো ওনার সাথে আসলে আমরা কলিগের মতো ছিলাম। প্রতিদ্বন্দ্বিতা এটা জনগণ নির্ধারণ করবে কাকে ওনারা বেছে নিবেন। সীমা সুদুমনের মতন আল্লাহ দুজনের আমি করতে পারতো না, একজনের আমি করবো। আমি হারে কোনো খারাপ দিকে দেই না। উনি যদি মনে করে আল্লাহ যদি সীমা যদি কাজ করবো, অল ইন গুড। প্রার্থীদের এমন মনোভাবে স্বস্তিতে কুমিল্লার ভোটাররা। তাছাড়া নতুন নির্বাচন কমিশনের উপর পূর্ণ আস্থা রাখতে চায় কুমিল্লার নগরবাসী। ভোটাররা যাতে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে, এ ধরনের আইন শৃঙ্খলা আমরা কামনা করছি। নতুন সিএসির মাধ্যমে কুমিল্লাবাসী সুন্দর, সুষ্ঠু, গ্রহণযোগ্য একটা নির্বাচন আমরা কামনা করছি। প্রতীক নিয়ে এখনো নির্বাচনে কেউ নামে নাই, তবে মনে হয় যেন সুষ্ঠুভাবেই হবে। এবার নির্বাচন কমিশন তার সততা পরীক্ষার জন্য হয়তো কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনটা 100% সততার সহিত অনুষ্ঠান করবে। নির্বাচন কমিশনও বলছে সকলের সহযোগিতা পেলে শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব। নির্বাচন সুষ্ঠুভাবে করার জন্য যাতে করে কোনো কারোর ভয় ভীতি না থাকে, তারপর প্রার্থীরা যাতে সমর্থক, তাদের নির্বাচন এজেন্ট, পুলিং এজেন্ট যাতে সার্বিকভাবে সহযোগিতা করে, ভোটাররা যাতে কোনো রকম ভয় ভীতি ছাড়াই ভোটাধিকার প্রয়োগ করতে পারে। আওয়ামী লীগ, বিএনপি সহ মেয়র পদে মোট 4 জন প্রার্থী লড়ছে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে। নির্বাচনকে ঘিরে এরই মধ্যে নিজেদের সব প্রস্তুতি সেরে ফেলেছে নির্বাচন কমিশন। প্রার্থীরাও মাঠে নামার আগে নির্ধারণ করে নিচ্ছেন নিজেদের প্রচারণার কৌশলগুলো। বসে নেই ভোটাররাও, এই মুহূর্তে এসে নিজেদের প্রত্যাশা আর প্রার্থীর হিসেব মিলেছেন তারা। সবকিছু মিলিয়ে ধীরে ধীরে জমতে শুরু করেছে এই কুমিল্লা সিটি নির্বাচন। রাশেদ লিমন, সময় সংবাদ, কুমিল্লা। দেশের রাজনীতি, অর্থনীতি, জ্ঞান বিজ্ঞান, শিক্ষা, প্রযুক্তি সহ প্রতিটি শাখায় অবদান রেখে চলেছেন নারীরা। সমাজের রক্তচক্ষু উপেক্ষা করে সময়ের প্রয়োজনে একদিন যারা স্বপ্ন দেখেছিল অর্থনৈতিক মুক্তির, তাদের হাতেই আজ জাতির ভবিষ্যৎ হাল। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিবেদন বলছে, নারী অগ্রগতির নানা সূচকে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে বাংলাদেশ। বিশেষজ্ঞরা বলছেন, মর্যাদার ভিত্তিতে নারী পুরুষের সম অধিকার নিশ্চিত করতে পারলে পূরণ হবে টেকসই উন্নয়নের লক্ষ্য। মৌসুমী ময়ের রিপোর্ট। এই গল্প বদ্ধ ঘরের সীমানা ডিঙিয়ে বিশাল আকাশকে ছোঁয়ার, এই স্বপ্ন অপার সম্ভাবনার। যে জীবন জানে আকাশে তেষ্টা মেটানোর স্বাদ, সে জীবনের স্পর্ধার কাছে মাথা নত করে সীমাবদ্ধতা। নিজের জীবনের চেয়েও ভাবতে হয়, আমার একটা ভুলের জন্য যদি 5টা বা 10টা লাইফ নষ্ট হয়ে যাবে, তখন হচ্ছে নিজের মধ্যে রেসপন্সিবিলিটি এবং ফিলিংসটা আরো বেশি গ্রো করে। প্রতিটা মেয়েরই হয়তো জন্ম থেকে ড্রিম থাকে, আমি লাইফে একটা রোল মডেল হব। আমার কাছে মনে হয় যে আই এম সাকসেসফুল ইন দ্যাট সেক্টর। নারীরা যারা পাইলট হতে চায়, আত্মবিশ্বাসী হতে হবে, নিজেকে জানতে হবে। যে দুটি হাত গড়ে তোলে সভ্যতা, যাদের প্রতিটি সাদা সুতোর বুননে পুষ্ট হয় অর্থনীতি, যে হাতের স্পর্শে মাটিতে সোনা ফলে, হাজার বাধাকে জয় করে যারা নিশ্চিত করে জননিরাপত্তা, তারাই জয়িতা। জয়িতাদের এই জয়গান কখনো হাজারো প্রাপ্তি, আবার কখনো আক্ষেপের। আমি তো চাই আসলে যে আমার মতো করে প্রত্যেকটা মেয়েই এরকম উদ্যমী হোক। আমরা 300 টাকা মজুরি পাই, আর ছেলেরা পায় 400 টাকা। রোদ অথবা বৃষ্টি, কখনো ঝড়, তারপরও আমি চেষ্টা করি আমার জায়গা থেকে আমার পরিচয়টা তৈরি করতে। সংসারে কাজ করতে আমার স্বামী আদর যত্ন করতো না, এখন আমি স্বামীর টাকা পয়সা একজন নিয়ে দেয়, তাই আমার স্বামী আমার ভালো আদর যত্ন করে। অতীতের ভিন্ন অভিজ্ঞতার কথা জানিয়ে বর্তমান সমাজ ব্যবস্থার প্রেক্ষিতে বৈষম্য নিরসনে নারী ক্ষমতায়নকে আবশ্যক ভাবছেন সচেতন নারীরা। আর বিশেষজ্ঞরা বলছেন, নারী অধিকারে নিশ্চিত হোক মানবাধিকার। আমি যখন ট্যুরে যেতাম, সবাই আমাকে ঘিরে বলতো যে আপনি একা আসছেন, যে কেন?
বলে আপনার স্বামী আসে নাই আপনার সাথে? কোনো পুরুষ কলিগ সাথে থাকতো, জিজ্ঞেস করতো উনি কি আপনার স্বামী? পুরুষ তখন কিন্তু এভাবে এগিয়ে আসেনি। এখন অনেক ক্ষেত্রেই পুরুষ এগিয়ে আসছে। নারীর ক্ষমতায়ন নারীর জন্য না, আমার সমাজ ব্যবস্থার জন্য, দেশের জন্য দরকার। সরকারি তথ্য মতে বর্তমানে দেশের 62% নারী সরাসরি আয়ের সাথে জড়িত। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সবশেষ জরিপ বলছে দেশের মোট 5,41,00,000 কর্মজীবীর মধ্যে 1,62,00,000 নারী। বিশেষজ্ঞরা বলছেন নারী পুরুষের সমন্বিত এই অংশগ্রহণ একদিকে যেমন বাড়াবে মাথাপিছু আয়, সচল রাখবে অর্থনীতির চাকা, অন্যদিকে তেমনি বিশ্বের মানচিত্রে একটি মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে প্রিয় বাংলাদেশ। মৌসুমী মৌ, সময় সংবাদ, ঢাকা। এদিকে নানা আয়োজনে দেশের বিভিন্ন স্থানে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। সকালে খুলনা নগরীর শহীদ হাদিস পার্ক থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি নিয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সার্কিট হাউসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা নারীর অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে ময়মনসিংহে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। নারী দিবস উপলক্ষে রাজশাহী নগরীর সাহেব বাজার 0 পয়েন্ট এলাকা থেকে নারী পুরুষের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে বিভিন্ন নারী সংগঠনের সদস্যরা অংশ নেয়। এছাড়াও রংপুর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা সহ বিভিন্ন স্থানে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। ধর্মীয় আর গ্রামের প্রাথমিক কিংবা মাধ্যমিক কোনো বিদ্যালয়ের মধ্যে সীমাবদ্ধতা থাকতো এক সময়ের নারী শিক্ষা। নারীরা এখন অনেকটা আত্মপ্রত্যয়ী ও সাহসী। বাড়ি থেকে দূর দূরান্তে বিদ্যালয়ে যাচ্ছে নিজেই সাইকেল চালিয়ে। অভিভাবকরাও সচেতন তাদের সন্তানদের নিয়ে। শিক্ষাবিদদের মতে একসময় হয়তো ছেলে মেয়ে ভেদাভেদি থাকবে না পিতামাতার কাছে। গ্রামীণ বিদ্যালয়ে নারী শিক্ষা নিয়ে বিস্তারিত মাজিদুর রহমানের রিপোর্টে ছবি তুলেছেন রবিউল ইসলাম। বগুড়া সদরের নিভৃত গ্রামের সাত শিমুলিয়া উচ্চ বিদ্যালয়। অষ্টম শ্রেণীর ছাত্রী মাফরুহা নাজনীন 7 কিলোমিটার দূর থেকে সাইকেল চালিয়ে আসে এই বিদ্যালয়ে। তার চোখে মুখে স্বপ্ন বড় কিছু হওয়ার, তাই লোকলজ্জা কিংবা কোনো কটু কথা দমাতে পারেনি তাকে। শুধু নাজনীনই নয়, এই বিদ্যালয়ের অর্ধশত ছাত্রী এখন নিয়মিতই দূর দূরান্ত থেকে সাইকেল চালিয়ে আসছে বিদ্যালয়ে। এতে করে সময় খরচ দুটোই বাঁচছে তাদের। আমি সাইকেল নিয়ে আসি এবং এটা আমার সময় বাঁচে। আমার ইচ্ছা আমি বড় হয়ে ডাক্তার হব। আমাদের ভালো কিছু করতে হলে লজ্জা, সংকোচ, ভয়, ভীতি এগুলো পিছনে ফেলে চলতে হবে। আমার বাবা আমাকে সাইকেল কিনে দিয়েছে, তাতে আমার অনেক সুবিধা হয়েছে। আমরা প্রমাণ করে দিতে চাই যে নারীর সব ন্যায্য অধিকার আমরা বুঝে নিতে পারি। অতীতের মতো আর ভুল করতে চান না অভিভাবকরা। বাল্য বিবাহ না দিয়ে মানুষ হিসেবে গড়ে তুলতে চান তাদের নারী সন্তানদের। আমরা আগে ছোট মেয়েকে বিয়ে বাদ দিয়েছি এবং লেখাপড়া কম শিখেছি। এখন আমরা আর ছোট বিয়ে দেবো না। মেয়েরা সবাই একসঙ্গে যেন সাইকেল নিয়ে স্কুলে যায় এবং আসে, তখন আমাকে দেখতেও ভালো লাগে। এক সময় আসবে যখন ছেলে মেয়ের এই বিভেদ উঠে গিয়ে অভিভাবকদের কাছে সবাই সন্তান হিসেবেই বিবেচিত হবে। প্রশাসনিক ক্ষেত্রেও নারীরা সকল দিক থেকে পূর্বের চেয়ে অনেক দিকে এগিয়ে যাচ্ছে। গত ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত জেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহে নির্বাচিত 64 জন প্রতিযোগীর মধ্যে 42 জন কিশোরী ও 22 জন কিশোর শিক্ষার্থী সাফল্য অর্জন করেছে। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। বাংলা সময় আরো থাকছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় নরসিংদীতে অবৈধ 3টি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, 6 লাখ টাকা জরিমানা। গাজীপুরের টঙ্গীতে মুফতি হান্নান সহ তার সহযোগীদের বহনকারী প্রিজন ভ্যানে বোমা হামলার ঘটনায় জড়িত সন্দেহে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে নরসিংদীর জামিয়া কাশেমিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, মুফতি হান্নান ও তার সহযোগীদের বহনকারী প্রিজন ভ্যানে বোমা নিক্ষেপের ঘটনায় গ্রেপ্তার মোস্তফা কামালের দেয়া তথ্যের ভিত্তিতে গতরাতে নরসিংদীর জামিয়া কাশেমিয়া মাদ্রাসায় অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে কামালের সহযোগী মিনহাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। গত সোমবার মুফতি হান্নান সহ 19 আসামিকে বহনকারী প্রিজন ভ্যানকে লক্ষ্য করে বোমা হামলা চালায় সন্ত্রাসীরা। এই ঘটনায় মোস্তফা কামাল সহ 6 জনকে আসামি করে একটি মামলা করা হয়।
নরসিংদীর একটা মাদ্রাসা থেকে শেখেরচর মাদ্রাসা থেকে মিনহাজ নামে আমরা একজনকে গ্রেপ্তার করেছি। সে মিনহাজ সে তার বক্তব্যে বলেছে যে সে তাকে অর্থ এবং বোমা অস্ত্র সবকিছু সহযোগিতা করছে। রেলওয়ে পূর্বাঞ্চলের 168টি স্টেশনের মধ্যে প্রয়োজনীয় জনবলের অভাবে 56টি স্টেশন দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় ট্রেন চলাচল স্বাভাবিক গতি হারাচ্ছে। এর মধ্যে 43টি স্টেশন স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এছাড়া অস্থায়ীভাবে বন্ধ বাকি 13টি স্টেশন। বন্ধ স্টেশন অতিক্রম করার সময় ট্রেনের গতি মাত্র 16 কিলোমিটার নামিয়ে আনতে হয়। ফলে নতুন ইঞ্জিন কেনার পাশাপাশি ডাবল লাইন চালু করেও যাত্রীদের গন্তব্যে পৌঁছতে হচ্ছে দেরিতে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ট্রেন চলাচলে গতি আনার জন্য গত এক দশকে রেলওয়ে পূর্বাঞ্চলে কয়েক হাজার কোটি টাকার উন্নয়ন কাজ করা হয়েছে। এর মধ্যে ডাবল লাইন স্থাপন এবং বিদেশ থেকে আনা হচ্ছে নতুন ইঞ্জিন ও বগি। কিন্তু এত কিছুর পরও ট্রেনের গতি ঠিক আগের মতোই। রেলওয়ে কর্মকর্তাদের মতে এর প্রধান কারণ হলো বন্ধ স্টেশন। রেলওয়ে পূর্বাঞ্চলের 168টি স্টেশনের মধ্যে বর্তমানে পুরোদমে 112টি স্টেশন চালু রয়েছে। 1985 সাল থেকে লোকবল নিয়োগ না হয় বন্ধ স্টেশনের জন্য জনবলের ঘাটতিকে দায়ী করলেন পূর্বাঞ্চলের এই শীর্ষ কর্মকর্তা। 85 এর পরে আর রেলওয়ে রিক্রুটমেন্ট ঝিমিয়ে গিয়েছিল, রেলওয়ে রিক্রুটমেন্ট করা হয়নি। তারপরে আর একটা মরারপুর খানার ঘা এসেছিল, গোল্ডেন হ্যান্ডশেক দিয়ে আমাদের অনেক কর্মচারীকে বিদায় করা হয়েছে। এই সকল কারণে আমাদের লোক শর্ট হয়ে গেছে। রেলওয়ের তথ্য মতে 2008 সালে মিরেশ্বরে স্টেশন বন্ধের মধ্য দিয়ে শুরু হয় স্টেশন বন্ধ হয়ে যাওয়ার প্রক্রিয়া। এরপর একে একে বন্ধ করা হয় বিভিন্ন রুটের স্টেশন। শুধুমাত্র ঢাকা চট্টগ্রাম রুটে স্থায়ীভাবে বন্ধ রয়েছে 14টি স্টেশন। এর ফলে ওইসব স্টেশনের যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। স্টেশন চালু থাকে তাইলে সেই অঞ্চলের যাত্রী সেবা আমরা দিতে পারি এবং ট্রেন চলাচলের জন্য ব্লক ছোট হলে আমরা ক্রসিং বা অন্যান্য স্টেশন ফাংশনগুলো করতে পারি। স্বাভাবিক নিয়মে আন্তনগর ট্রেন প্রতি ঘন্টায় 54 থেকে 70 কিলোমিটার এবং লোকাল ট্রেন অন্তত 50 কিলোমিটার গতিতে চলে। কিন্তু কোনো বন্ধ স্টেশন অতিক্রম করার সময় ট্রেনের গতি 16 কিলোমিটারে নামিয়ে আনতে হয়। 2-3টা স্টেশনে একটানা বন্ধ থাকার কারণে দেখা যায় যে একটা ট্রেন এসে বসে থাকে, ওই ট্রেনটা ওই গন্তব্যের ওই স্টেশনে পৌঁছার আগ পর্যন্ত আরেকটা ট্রেন এখান থেকে ছাড়তে পারে না। ফেসিং পয়েন্টগুলোতে আমার স্পিড নির্ধারণ করা আছে, সেক্ষেত্রে ওই স্পিড যদি রিডিউস করা হয় সেক্ষেত্রে টাইম বেশি লাগে। সর্বশেষ তথ্য অনুযায়ী স্টেশন মাস্টার পদের জন্য 257 জনের জনবল বরাদ্দ দিয়েছে রেলপথ মন্ত্রণালয়। এর মধ্যে প্রথম পর্যায়ে 147 জনকে নিয়োগ শেষে প্রশিক্ষণ দেওয়া হবে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সিলেটের জাফলংয়ে অবৈধভাবে পাথর উত্তোলনের সময় এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে 2 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায় সকালে জাফলংয়ের সেলিম জমিদারের গর্তে পাথর উত্তোলনের সময় পূর্ববিরোধের জের ধরে মোস্তাকিন নামে এক শ্রমিককে পাথর চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে লেবু মিয়া ও জারন নামে 2 শ্রমিককে আটক করে পুলিশ। নরসিংদীতে অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে 3 মালিককে 6 লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সকালে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাদ্দেক মেহেদি এই জরিমানা করেন। তিনি জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় জেলার 10টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। এর ধারাবাহিকতায় জেলার শাহে প্রতাপ, মাধবদী ও শিবপুরের কারারচরের 3টি ইটভাটায় অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর। এ সময় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় 3টি ভাটার প্রত্যেক মালিককে 2 লাখ টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ইট প্রস্তুত ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন 2013 অনুসারে পরিবেশগত ছাড়পত্র না থাকায় এবং পরিবেশগত ছাড়পত্রের ইট প্রস্তুত ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের 2, 6 ও 8 ধারা লঙ্ঘন করায় আজকে নরসিংদী জেলা অবৈধ ইট ভাটাগুলির বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। এ পর্যন্ত 3টি ইট ভাটা অভিযান সমাপ্ত করা হয়েছে এবং ভাটাগুলিতে 2 লক্ষ টাকা করে জরিমানা অনাদায়ে 6 মাসের জেল প্রদান করা হয়েছে এবং জরিমানা করে তা আদায় করা হয়েছে। সাতক্ষীরায় ট্রাক চাপায় এক স্কুল ছাত্র নিহত হয়েছে। সকালে কলারোয়া উপজেলার সিঙ্গা বাজার এলাকায় এই দুর্ঘটনা হয়। পুলিশ জানায়, সকালে কেরালতলার নিজ বাসা থেকে সিঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে যাচ্ছিল 6ষ্ঠ শ্রেণীর ছাত্র সাব্বির হোসেন। পথে সিঙ্গা বাজার এলাকায় একটি ট্রাক পেছন থেকে চাপা দেয় তাকে। তাৎক্ষণিকভাবে উদ্ধার করে হাসপাতালে নেয়ার আগেই মৃত্যু হয় তার। ট্রাক চালককে আটক করে পুলিশের সোপর্দ করেন স্থানীয়রা।
রাজধানীর নবাবগঞ্জে ডাকাত দলের হামলায় একজন নিহত হয়েছেন। বাঁচাতে গেলে নিহতের স্ত্রীকেও কুপিয়ে জখম করা হয়। গত রাতে কাঠালীঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানান, স্থানীয় সাত্তার ব্যাপারীর বাড়িতে হানা দেয় একটি সংঘবদ্ধ ডাকাত দল। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই মারা যান সাত্তার ব্যাপারী। এ সময় স্বামীকে বাঁচাতে গেলে গৃহবধূ হালিমা বেগমও অস্ত্রের আঘাতে জখম হন। চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় ডাকাতরা। পরে হালিমা বেগমকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। নড়াইলে আওয়ামী লীগ নেতা প্রভাস রায় হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। দুপুরে রূপগঞ্জ চৌরাস্তা এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করা হয়। এতে নিহতের স্বজন ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী সহ এলাকাবাসী অংশ নেন। নিহতের স্বজনদের অভিযোগ, মামলা তুলে নিতে আসামিরা হুমকি দিচ্ছে তাদের। একই সঙ্গে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর সহ সব আসামিকে গ্রেফতারের দাবি জানান তারা। গত 1 ফেব্রুয়ারি সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাস রায়কে হত্যা করা হয়। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সিলেটে কলেজ ছাত্রী খাদিজা হত্যা চেষ্টা মামলার দায়ে বদরুলের যাবজ্জীবন কারাদণ্ড। উচ্চ আদালতেও একই সাজা বহাল থাকবে বলে আশাবাদ। মিরসরাইয়ের জঙ্গি আস্তানা থেকে উদ্ধার 29টি গ্রেনেডের মধ্যে নিষ্ক্রিয় করা হলো শক্তিশালী 3টি। কুমিল্লায় আটক জেএমবি সদস্য হাসানকে নিয়ে অভিযান, আটক 3। কুমিল্লা সিটি জুড়ে নির্বাচনের আমেজ। প্রার্থীদের দৌড়ঝাঁপের পাশাপাশি ভোটারদের হিসেব নিকেশও শুরু। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশাবাদ কমিশনের। রেলওয়ে পূর্বাঞ্চলের 68টি স্টেশনের মধ্যে 56টি দীর্ঘদিন ধরে বন্ধ। চলাচলের স্বাভাবিক গতি হারাচ্ছে ট্রেন, পাওয়া যাচ্ছে না ডাবল লাইনের সুফল। এবং নারী দিবস উপলক্ষে সারা দেশের র্যালি সমাবেশ। সমাজের রক্তচক্ষু উপেক্ষা করে অর্থনৈতিক মুক্তির মিছিলে এখন নারীরা। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।